ডিজিজ জানতে হবে। ডিজিজকে জানুন আর ম্যানকে জানুন, মাঝখানে পেশেন্ট বার। জানুন ম্যানকে, শিখুন ডিজিজকে, দেন ইউ প্রেসক্রাইব। কারণ আপনি না বুঝতে পারেন কিসের চিকিৎসা করছেন, কত অসম্ভবকে সম্ভব করলেন, তাহলে আপনার তৃপ্তি নেই। পেশেন্ট পার্টি হলো হোমিওপ্যাথি ডাক্তার, তো ঠিক হয়ে গেছে, তারপরে এমন কিছু না, হোমিওপ্যাথি ছেড়ে দিয়েছে তো কিছু না। কিন্তু সেই জন্য আপনাকে টেস্ট করতে হবে। এর জন্য কি হোমিওপ্যাথি ডাক্তার ওরকম ভেবো না তুমি। হোমিওপ্যাথি ডাক্তার এইটি সারিয়েছে যা আগামী দিনে ওর বাল্বটাকে নষ্ট করে দিতে যাচ্ছিল। সেই জন্য ডিজিজ সম্পর্কে আইডিয়া কিন্তু আপনার পুরোপুরি থাকতে হবে। কেন বারবার গ্যাস অম্বল হচ্ছে, এর পিছনে গলস্টোন তো নয়। কেন একটি মেয়ের গোপদাড়ি হয়েছে, এর পিছনে অ্যাড্রিনাল কর্টেক্সে টিউমার তো নয়। কেন প্রস্রাব বারবার হচ্ছে কিন্তু ডায়াবেটিস নেই, ব্রেনের কোনো পিটুইটারি গ্ল্যান্ডে কোনো টিউমার তো হয়নি। তাহলে এই সব কথা কিন্তু আপনার জানতে হবে। তাই জন্য ডিজিজকে জানতে হবে আর ম্যানকে জানতে হবে। মাঝখানে পেশেন্টকে মুছে দিন। ডিজিজ আর পেশেন্ট জানুন ডিজিজকে, ট্রিট করুন ম্যানকে। তাই আমার স্লোগানটা একটু আলাদা হলো, ট্রিট দ্য ম্যান বাট নো ওয়েল রিগার্ডিং ডিজিজ। ডিজিজকে না জানি কিন্তু সম্ভব না। যেমন ধরুন একটা মানুষের হঠাৎ পেটে ব্যথা হলেই ডাক্তার হসপিটালে ভর্তি করতে হয়, কিছুতে কমে না। ডাক্তার বলে পরীক্ষা করে বললেন এটা প্যানক্রিয়াটাইটিস ভাই, ব্যথা হলেই ভর্তি হতে হবে। মাই গুডনেস, কোনো চিকিৎসা নেই, যান বেরোর চেন্নাই। ওরাও বললেন এই ট্যাবলেটটা খেয়ে যান। রুগী বলছে ওই ট্যাবলেটটা খেলেই আমি ঝিমাতে থাকি, আমি ডিউটি করতে পারি না। এবার যাবি কোথায় ভাই? হসপিটালে যেতে পারছে না, ওকে ট্যাবলেট খেতে হচ্ছে, ও কমজোরি হয়ে যাচ্ছে। এবার কি করবেন? Desire, aversion, modality, concentration, progression, nothing is there. Everything is there but useless. All are useless. Focus. Drug is hydrocodone. কারণ pancreatic pathology, nothing, no medicine is available in universe to treat this. হয় ঘুমের ওষুধ আর নয় হসপিটালে ভর্তি করে এটা ওটা। প্যানক্রিয়াটিক প্যাথোলজি, দ্য অনলি ড্রাগ হাইড্রোকোডোন। আমি বলবো নট ব্লাইন্ডলি, আপনি জানুন, দেখবেন আপনি হাইড্রোকোডোনেই পৌঁছে গেছেন, খুব সহজ রাস্তা দিয়ে। প্যানক্রিয়াটিক প্যাথোলজি এমন, আপনি যখন পোস্ট অফিস সিনড্রোম পড়বেন আমার লেখা, দেখবেন এরা বারবার হসপিটালে যায়। এদের জীবনে অনেকবার হসপিটালে ভর্তি হতে হয়েছে যে কোনো কারণ। এদের জীবনে অনেকবার ইনফেকশন ডিজিজ হয়েছে, সাংঘাতিক পক্স হয়েছিল, সাংঘাতিক হাম হয়েছিল, আর জ্বর হলে 104% নিচে হয় না, সে বাড়িতে কিছু হয় না, যেতে হয় হসপিটালে। এবার আপনি খোঁজ নিন হাইড্রোকোডোন পড়ার পরে, মানে পোস্ট অফিস সিনড্রোম পড়ার পরে খোঁজ নিন, দেখুন সব মিলে গেছে। ওরটা মিলেছে, বাবারটা মিলেছে, ওর মায়েরটা মিলেছে, ওর দাদারটা মিলেছে, ওর দাদিরটা মিলেছে, নানারটা মিলেছে, নানিরটা মিলেছে। পোস্ট রেবিস সিনড্রোম যদি তার বংশে পাওয়া যায়, আর এই ইতিহাস যদি হয় বারবার হসপিটালে ভর্তি হতে হয়, the only drug is there, the hydrocodone, the hydrocodone. Nothing is there to compare with hydrocodone. ইউজ করুন, গালাগালি করুন ফোনে, আপনার তথ্য মিথ্যা। পোস্ট রেবিস সিনড্রোম আমার আগে পর্যন্ত উপরওয়ালা কাউকে দিয়ে লেখায়নি, তাই আমি ভাগ্যবান। আপনার পোস্ট রেবিস সিনড্রোম আমার লেখা থেকে ভালো করে পড়ুন। ভালো করে না পড়লে কিন্তু মনে হবে বুঝলো কি, আর ব্লাইন্ডলি আমাকে ফলো করতে আমি না করবো। আপনি প্রমাণ করুন যে লোকটা বারবার হসপিটালে ভর্তি হয়েছে, ওর ড্রাগ অন্য কিছু হবে, হাইড্রোকোডোন হবে না। তখন আমি ভুল বলেছি, আপনি প্রমাণ করুন আমি ভুল বলেছি। পোস্ট রেবিস সিনড্রোম যদি আপনি বুঝতে পারেন, দেখবেন ওখানে অন্য কোনো ড্রাগকে আনা যাচ্ছে না। তাহলে আমাদের চলার পথ ডিজিজ আর ম্যানকে নিয়ে, পেশেন্টকে নিয়ে নয়। কিন্তু পেশেন্টই তো আমার কাছে আসবে, আমার কাছে ম্যান আসবে না। এবার আমি কেমন করে এই পেশেন্ট থেকে ম্যানে যাব, তার জন্য আপনারা পেয়ে যাবেন এমন অনেক কিছু লেখা, কেমন করে ম্যানের কাছে পৌঁছাতে হয় পেশেন্ট থেকে। রুগী এসে বলবে আমার এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, কিন্তু আপনি সব লিখবেন ওনাকে বোঝাবার জন্য কি, হ্যাঁ ভাই আপনার থেকে ফিসটা নেবো তো বিনা পারিশ্রমিকে নয়, আমি দেখুন আপনার কষ্ট করছি, মেডিসিনটা কিন্তু ঠিক হবে, এই লেখা থেকে নয়, ঠিক হবে। কোন ফল
কোন গাছে ধরেছিল, কোন মাটিতে জন্মেছিল। কারণ মাটির উপর নির্ভর করে গাছ, আর গাছের উপর নির্ভর করে ফল। তাই আমার একটি তথ্যের নাম ফ্রুট ট্রি অ্যান্ড আর্থ সিনড্রোম। আপনার আমার সব লেখা পড়লে বুঝতে পারবেন আমার কেমন করে ওই পোস্ট অফিস সিনড্রোম নিয়ে এলো। তার মানে আজকে যাকে আপনি ওষুধ দেবেন এর আর কথা শুনবেন না, কিছু এসে যায় না। দেখুন আমার মা বেঁচে আছেন কিনা, হতে পারে বৃদ্ধা, কতটা স্ট্রোকে মেমোরি চলে গেছে, সেক্ষেত্রেও আপনাকে বুদ্ধি করে সেখানে পৌঁছতে হবে। কেমন করে সেই বুদ্ধিটা হবে সেই এই লেখাগুলির মধ্যে আছে। আপনি কেমন করে বুদ্ধি করে, বা মা বাবা মারা গেছে, খুব ছোটবেলায় মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও বড় হয়েছে দাদাদের কাছে, নানানির কাছে, তা সত্ত্বেও আপনি কিন্তু ওর কাছে পৌঁছবেন এই লেখা পড়ে, এই সব লেখা পড়ে আপনি পৌঁছে যাবেন। এবং আপনাকে গল্প বানাতে হবে, এই মাটিতে জন্মেছিল এই গাছ, সেই গাছের এই ফল। এই গল্পটা আপনি প্রমাণ করতে হবে ওকে ঠিক করে। তাহলে আপনাদের নতুনদের জন্য আমি আরেকবার বলছি, আমাদের গন্তব্যস্থান পেশেন্ট নয়। পেশেন্ট আমাদের কাছে আসবে, আমি পেশেন্টের থেকে গল্প করে তার ম্যান অবস্থায় পৌঁছাবো, মানে যখন তার অসুখ হয়নি উনি তখন কোন ওষুধের মানুষ ছিলেন। এটা কেমন কথা হলো? রুগীটা এসেছে মাইগ্রেন নিয়ে, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বয়স কত? 31 বছর 3 মাস। কি করে হয়েছে? মানে এমনি এমনি ভাবছেন আর কি, জিজ্ঞেস করে যান কি করে হয়েছে, কিসে বাড়ে, কিসে কমে, গরমকালে বাড়ে, হয়েছে আমার মায়ের ছিল সম্ভবত, আমার মা তো বেঁচে নেই, ছোটবেলায় মারা গেছে। শুনেছি আমি বড়দের কাছে মায়ের আমার মতো নাকি ছিল, না কি ছিল। তো ঠিক আছে, আর কিছু বলতে পারেন? আর কি শুনেছেন আপনি? আর তেমন কিছু শুনিনি। তবে মা যখন মারা গেছেন আমার তখন বুদ্ধি হয়নি। তো যার কাছে বড় হয়েছেন বলুন না ছোটবেলায় কিসে আনন্দ হতো। আমি আপনাকে এসব কথা বলবো ঠিকই, তবে তার আগে শুনুন, আমি নাকি ছোট খুব দুষ্টু ছিলাম, তারপর আমার মা মারা গেলেন, তারপর আমি নাকি বদলে গেছিলাম, আমি নাকি আর দুষ্টুমি করতাম না। এর বেশি আমি আপনাকে কিছু দিয়ে হেল্প করতে পারবো না। খেলাধুলা করতাম, মা ছিল না তো, সবার মা দেখতাম তাদের বাচ্চাদের আদর করে, আমি তো মায়ের আদর পাইনি, আমার কষ্ট হতো দেখে, এইভাবেই বড় হয়েছি। তারপর শাশুড়ি মাকে পেয়েছি, উনি আমাকে মেয়ের মতোই ভালোবাসেন, আমি এখন ওটার উপর খুশি বলতে পারেন। তবে এই যে আমি কিন্তু এখন এই মাইগ্রেনে ভুগছি, রোদে গেলেই হবে, গরমকালেই হবে, তখন কি করেন? ইত্যাদি ইত্যাদি করি, এগুলো তো আমার তো দরকার নেই। শুধু আমি এইটুকু বুঝেছি, কি বুঝেছি, যে আমি নাকি খুব দুষ্টু ছিলাম, আমার মা মরে যাওয়ার পর আমি নাকি খুব ঠান্ডা হয়ে গেছিলাম, আমি তারপর থেকে ঠান্ডাই আছি। রাগের কথা বলুন, রাগ সব মানুষের আছে, আমারও আছে। কি খেতে ভালোবাসেন? সবই খাই। খুব ভালো কি বাসেন? মানে এমনি একটু অন্য কথা, মানে আপনার জন্য বলছি যারা আপনারা ডিজায়ার আবারকে গুরুত্ব দেন। হ্যাঁ খাই, যা পাই তাই খাই, তবে হ্যাঁ আইসক্রিম খাই, এগুলি অ্যাকচুয়ালি ইউজলেস। এটা ম্যানের জন্য দরকার হয় না। আমি কি পেলাম? মহিলা থেকে পেলাম আমি নাকি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম, মা তো মারা গেছেন, ফলে আমি খুব ভালো কিছু বলতে পারবো না। তবে আমি বড়দের কাছে শুনেছি মা মারা যাওয়ার পরে আমি নাকি খুব শান্ত হয়ে গেছিলাম। সবাই বলতো মা নেই তো, সব শান্ত হয়ে গেছে, ও আর তেমন কিছু বায়না করে না, দুষ্টুমিও করে না, ইত্যাদি ইত্যাদি। আমি ওকে দেবো ক্যাজুয়াল। কোথায় ক্যাজুয়াল? তো সিরিয়াস হয়ে গেল। ক্যাজুয়াল দুই রকম কথা, তুমি বলছিস যারা নতুন কিছু বুঝবেন না, তো তোমরা যারা নতুন আমি তোমাদের জন্য বলছি, পুরোনোদের জন্য বলছি। আমরা যাকে পেলাম এখন মাইগ্রেন নিয়ে, এই মহিলা ছোটবেলায় ভীষণ দুষ্টু ছিল, কিন্তু মা মারা যাবার পর খুব শান্ত হয়ে গেছে, পড়াশোনাও করেছে, তারপরে বিয়ে থাও দেওয়া হয়েছে, সবাই ওকে নিয়ে খুশি, শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাইও খুশি। এক সময় দুষ্টু ছিল, পরেও ভালো হয়ে গেছিল মা মারা যাওয়ার পরে। দ্যাট ইজ সিবিলিনাম। কারণ সিবিলিনাম মেডিসিনটার একটা বৈশিষ্ট্য হলো, না ম্যাথমেটিক্যাল লেখা নেই, রেপার্টরিতে না নেই, কোথাও নেই, আপনি প্রমাণ করে বলুন কথাটা ভুল। সিবিলিনাম মানুষেরা প্রথম জীবনে এদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে যা বিভিন্ন নেগেটিভ।
কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো কারণে এগুলি বদলে যায় ধীরে ধীরে, ভালোর দিকে বদলে যায়, কিন্তু আপনি রেপার্টারি খুঁজে পাবেন না। যদি রেপার্টারি খুঁজে আমি বার করেছি কথাটা, আপনি পাবেন না। ফলে বিচার চেষ্টার দরকার নেই। আপনি জানুন, কোনো মানুষ যদি জীবনের এক সময় বিভিন্ন নেগেটিভ ভাবনা চিন্তা থাকে, তো ও যদি কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এভাবে বদলে যায়, তাহলে তার মেডিসিন একটাই, কোনো ডিজায়ার, অ্যাভারশন, এক্সাইটিং, পজিশন ইত্যাদি, এক্সাইটিং বা বেদিক বা কিছু জানবার দরকার নেই। তার একটাই, সেটা সিপ্রিনা। কালকে বলবো, আজকে নয়, আজকে তো আলোচনাটা এগিয়ে থাকো। এই সিপ্রিনা যখন কাজ করবে না তখন আমি কি করবো? আজকে দেখছি কতখানি বলা যায়। তাহলে আমরা একটা ড্রাগের কথা, আজকে দুটো ড্রাগের কথা বলেছি, দেখবো আর একটা ড্রাগের কথা বলা যায় কিনা। কিন্তু তাহলে এই পর্যন্ত যা হলো, সিপ্রিনার কি পেলাম? রাতে বৃদ্ধি না, গরমে বৃদ্ধি, দিনে বৃদ্ধি, তার বৃদ্ধি নাই। বরং এই মুহূর্তে সূর্য ডুবে যায়, আরামে থাকে, ঠান্ডা হয়ে যায়, প্রকৃতি আরাম পায়। প্রকৃতি গরম হলে বেড়ে যায়, ফলে বেটে বেটে উল্টা কথা, সিপ্রিনা ইউজি হবে না। হাইড্রোপোনিয়ামে আছে 560 ফ্যামিলি হিস্ট্রিতে কুকুরে কামড়ানোর ইতিহাস থাকছে। আমরা তো একবারও কুকুরে কামড়ার কথা বলিনি। বলেছি পোস্ট ট্রেভিস সিনড্রোম মানে হলো, ও যে বংশের বাচ্চা, যে বংশের মানুষ হোক, মেয়ে হোক, ছেলে হোক, সেই বংশে কোনো না কোনো প্রজন্মে, ভাবুন আজকে 10 প্রজন্ম আগে ওর কাউকে কুকুরে কামড়েছিল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে, যদিও মডার্ন সায়েন্স সেটা নিয়ে গবেষণা করেনি, তবুও প্রমাণিত সত্য এটা যে যাদের ফ্যামিলিতে 10 প্রজন্ম আগে, ভাবুন 200 বছর আগে কি 300 বছর আগে কাউকে কুকুরে কামড়েছিল, ওই বিষ ক্রোমোজোমে জিনের মতো অবস্থান করে। ঠিক যেমন টিউবারকুলোসিস হলে আপনি যদি বলেন আর না বলেন, টেকনিশিয়ান জেনেটিক টেস্ট করে বলে দেবে যে আপনার কিন্তু টিবি হয়েছিল। মানে হলো, ওরা যে এখান থেকে স্লাইড দিয়ে মিউকাস মেমব্রেন নিয়ে নেয়, ওখানে যে ক্রোমোজোম পেয়ে যায়, তাতে টিউবারকুলার ব্যাসিলি নামের বিষ, মানে ওর জেনেটিক ম্যাটেরিয়ালস ওখানে পাওয়া যায়। তাই যদি হয়, এ যদি এইভাবে বংশ পরম্পরা রান করে, ঠিক একইভাবে রান করে এই পোস্ট ট্রেভিস সিনড্রোম। কুকুরে কামড়ানোর বিষ একবার আমাদের মধ্যে ঢোকে, ও বেরোয় না, প্রজন্মের পর প্রজন্ম শুধু কমপ্লিকেটেড আর কমপ্লিকেটেড করতে থাকে। তাই একসময় হোমিও ডাক্তাররা দেখেন, এলোপ্যাথি ডাক্তাররা দেখেন, তারা বলেন আপনি স্কিন স্পেশালিস্টে যান, কেউ আপনি গ্ল্যান্ড স্পেশালিস্ট, এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যান, কেউ হাড়ের ডাক্তার কাছে যান, সবাই মোটামুটি হয়ে গেল বলে ভালো মতো খাইয়ে দিন। অ্যাকচুয়ালি ওষুধ কিন্তু পড়েনি, ডাক্তারবাবুরা ওষুধ দিয়েছিলেন কিসের? সমস্যা। হোমিওপ্যাথি ডাক্তার ওষুধ দিয়েছিলেন কিসের? সমস্যা। অ্যালোপ্যাথি ডাক্তার ওষুধ দিয়েছিলেন কিসের? সমস্যা। মানুষটা যে ওষুধ দিয়েছিলেন কে? কেউ না। কি করে বোঝা গেছিল এই ওষুধগুলি একটাও ঠিক নয়? বোঝা গেছিল যখন একের পর এক এই মানুষটি ভুগে চলেছে আর ভুগে চলেছে, আজ এই ডাক্তার, কাল সেই ডাক্তার। এনার বাবাও এরকমই ছিলেন, আজ এই ডাক্তার, কাল সেই ডাক্তার করেছেন। এনার মাও হয়তো এরকম ছিলেন, আজ এই ডাক্তার, কাল সেই ডাক্তার ছিল। এর থেকে প্রমাণ করা গেল কি পোস্ট ট্রেভিস সিনড্রোমের আগের পুরুষ, আগের প্রজন্মে প্রকট ছিল, এই প্রজন্মে এসেও এই বাচ্চার মধ্যে প্রকট হয়েছে। ফলে আজ এটাকে আলাদা চলছে, ওষুধও চলছে, রুগীও ভুগছে, ওষুধও চলছে, রুগীও ভুগছে। ডাক্তার কি ভাববে? বইতে যা লেখা ছিল, মেডিকেল ছিল, রেপার্টারি ছিল, আমি তো পড়েছি, দিয়েছি, কাজ না করলে আমি কি করবো? তখন তার কি ভেবে নেন? দিস আর লিমিটেশন অফ হোমিওপ্যাথি। স্টুয়ার্ট ক্লোজ বললেন, লিমিটেশন অফ হোমিওপ্যাথি ইজ এ ভেগ টার্ম। দিস ইজ দ্য লিমিটেশন অফ নলেজ অফ দ্য ফিজিশিয়ান। স্টুয়ার্ট ক্লোজ বলেছেন, দ্য জিনিয়াস অফ হোমিওপ্যাথি। তাহলে হোমিওপ্যাথির অজ্ঞতা আমরা যেখানে বলবো, ও বলবো না, বলবো আমার অজ্ঞতার কথা। আমি পারিনি, আমি জানিনি বিজ্ঞানকে। কিন্তু হোমিওপ্যাথি একটা বড় বিজ্ঞান, ফলে তার সমালোচনা করবার যোগ্যতা আমাদের কোনোদিন হবে কিনা বলা মুশকিল। কিন্তু আমি বুঝিনি, আমি পারিনি, আমার লেখা আছে দেখবেন, ইম্পর্টেন্স অফ সিক্স সেন্স। মানে হলো ম্যাথমেটিকা অর্গানো, সরি ম্যাথমেটিক্যাল রেপার্টারি, এর বাইরে যা কিছু আছে সে আমার কিছু করার নেই। রুব্রিক্স মিলিয়েছিলাম, মেলে ড্রাগ দিয়েছিলাম, হয়নি। ম্যাথমেটিকে পড়েছিলাম, সিমটম দেখেছিলাম, দিয়েছি, হয়নি। এর মানে হোমিওপ্যাথিতে সারবে না। এটা এই যে আমি কথাটা বললেন, এর কারণ হলো আপনার সিক্স সেন্সের অভাব আছে। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা বই পড়ি,
বাক্স থেকে ওষুধ বার করি, হাত দিয়ে খাইয়ে দিই। চক্ষু কর্ণ নাসিকা ত্বক, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, পঞ্চেন্দ্রিয় দিয়ে আমরা একটা রোগী চিকিৎসা করি। আমি লিখেছি ইম্পর্টেন্স অফ সিক্স সেন্স। 6 নম্বর ইন্দ্রিয়টা কি, কেমন করে তাকে জাগাতে হয়, সেটা জাগলে কি কি সুবিধা হয়। অনেকগুলো সুবিধা লিখেছে, আর একটা সুবিধা হলো যখন ম্যাথমেটিকাতেও নেই, রেপার্টরিতেও নেই, আমার কাছে সিক্স সেন্স থেকে থাকে, আপনি কি নিজেকে হেলদি করে থেকে থাকেন, তাহলে আপনার মধ্যে ফিলিংস থেকে আপনি বলতে পারবেন এটা কিন্তু আমি ভুল করেছিলাম, এটা ম্যাথমেটিকায় নয়, এটা রেপার্টরির সাহায্য নয়, এর জন্য এইভাবে আমাকে খুঁজতে হতো রাস্তা, আমি সেটা করি। কে বলে দিচ্ছি? কেউ বলে দেয়নি। আপনার ভাবনা, আপনার ভাবনা আপনার মধ্যেই আইডিয়াটা ডেভেলপ করে গেছে। তখন বলবেন না এ হোমিওপ্যাথিতে হয় না, হোমিওপ্যাথিতে হয়, কিন্তু আপনার মধ্যে সিক্স সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয় না থাকার কারণে আপনি এভাবে ফেল করে গেছেন, দৌড় দিয়েছেন হোমিওপ্যাথিকে। এটা হয় না। আমি আবার মূল আলোচনায় ফিরে আসি। তাহলে আমাদের ভাবনা হবে ম্যান আর ডিজিজ, পেশেন্ট বাদ। এই পথে একটা মুশকিল ছিল, একটা মানুষের বয়স 90 বছর 3 মাস, সেই মানুষটা একটা সমস্যা নিয়ে এসেছেন। উনি ভালো ছিলেন এতদিন, উনি খুব ব্যায়াম ট্যাম করতেন, কিছু হয়নি, কিন্তু এই 90 বছর পেরিয়ে যাওয়ার পর ওনার সমস্যা দেখা দিয়েছে। আমি ম্যানকে কি করে পাবো, মানে এর জীবনের শুরুটা কি করে পাবো? এই বয়স্ক মানুষ, তিনি তো বলবেন বাবা আমি তো রাতে কি দেখেছি তাই বলতে পারবো না, আমি ছোটবেলা কি করে বলবো? এই প্রশ্নটা আমাকে বারবার শুনতে হয়েছিল, নিজেও প্রচুর ভেবেছিলাম। একটা লেখা কাল পাবেন যেখানে একটা বয়স্ক মানুষকে বুদ্ধি করে শৈশবের তথ্য বার করতে হবে। শুধু এটা কয়েকবার পড়লেই আপনার একটা আইডিয়া ডেভেলপ করে যাবে। আপনাকে ভাবতে হবে না ওই 90 বছর মানুষটাকে কি করে শৈশবে ফিরিয়ে দেবো, কেমন করে এই তথ্যগুলি পাবো। আর যদি সমস্যা নিয়ে এসে কি হয়েছে না, ডাক্তার বলেছে হাড় হয়ে গেছে, আপনাকে নি ট্রান্সপ্লান্ট করতে হবে, আর এই পিঠের হাড়গুলি ক্ষয়ে গেছে, ডিস্ক প্রলাপস হয়েছে, ডিসলোকেশন হয়েছে, কি করতে হবে? বেল্ট করতে হবে। তার ওজন কত? কত 7-8 কেজি হয় ওগুলি। কি করে কি করবো ডাক্তারবাবু? ডাক্তার এই অপারেশন করার কথা বলছে, আমি তো ইঞ্জেকশন দিতেই ভয় পাই, আমার তো এই অবস্থা এখন। উনি যা বলার ওনার মতো বলে দিলেন, কিন্তু আপনি তো ওগুলির জন্য কি করতে পারবেন? কারণ ওনার কি কি আছে দেখুন, ওগুলি আছে তো বললাম, ডিস্ক প্রলাপস, ডিসলোকেশন, ওদের আর্থারাইটিস, জয়েন্টগুলো ক্ষয়ে যাচ্ছে, আছে ডায়াবেটিস, আছে ঘুমায় না, রাতে ঘুমের ট্যাবলেট, কিছু মনে থাকে না, সেনাইল ডিমেনশিয়া, মানে বয়স জনিত স্মৃতিশক্তি লোক, কত রকম ওষুধ খান আপনি। আর বলো না ওষুধ খেয়েই পেট ভরে থাকে, ভাত আর খেতে পারি না, কারণ কয় রকম ওষুধ, 12 না 13 রকম খাই, 12 রকম ওষুধের জল খেতে হয় সঙ্গে, আমি খাবার খাবো কখন? বেচারা ডাক্তারবাবু কি করবে, অতগুলি রোগ নিয়ে লোক এসছে, ডাক্তারবাবু তো কিছু করার নেই। মিথ্যা কথা, ডাক্তারবাবু করার ছিল, ডাক্তারবাবু সিক্স সেন্সকে কাজে লাগাইনি, কষ্ট করে পড়াশোনা করেনি, তাই এতগুলো ওষুধ দিতে হলো একটা লোককে। যদি ডাক্তারবাবুর কাছে এই আইডিয়া থাকতো, এই মানুষটি আজ এতগুলি সমস্যায় জর্জরিত, একদিন কিন্তু সে ছিল 1 কোটি একটা জায়গা। যদি আইডিয়াটাকে পিছিয়ে নিয়ে যাওয়া যেত, ইউ মাস্ট গো ব্যাক, তুমি পিছনে যাও, খুঁজে ফেরো কোন মাটির কোন গাছে ধরেছিল এই ফলটি, তাহলে সমস্যার সমাধান হয়ে যেত। ডাক্তারবাবু কি করলেন, কি কি হয়েছে বলুন, কিসে পারে কিসে পাবে, কি খেতে ভালোবাসে ইত্যাদি ইত্যাদি, ব্যাস ডাক্তার ব্রেনটাও চলে গেল। বললো এই রুগী যদি আর 2-1টা আসে, আমি তো গেছি, রুগী তো আগেই গেছে, আমিও পরের দিন গেছি, ডাক্তার কি করবে এত সমস্যায়, কি করবেন বলুন না। একটাই রাস্তা ছিল,
রাজপথ সেটা ছিল কোন মাটির কোন গাছে ধরেছিল এই ফল। যদি আমি ওখানে ফিরে যেতে পারতাম, হোক ডায়াবেটিস, হোক রেনাল ক্রনিক রেনাল ফেলিওর, হোক ডিসপ্লার, হোক আর্থারাইটিস, হোক ডিজেনারেশন, হোক সেনাইল ডিমেনশিয়া, ঘুম নেই, কিছুর জন্য ভাবতে হতো না, শুধু ভাবতে হতো এইখানে গিয়ে মানুষটি কোথা থেকে এসেছে, কোন গাছে ধরেছিল, কি ছিল তার ফ্যামিলি হিস্ট্রি, কি ছিল ম্যাটারনাল সাইডে ফ্যামিলি হিস্ট্রি, কি ছিল প্যাটারনাল সাইডে ফ্যামিলি হিস্ট্রি, কি ছিল মানুষ। এই যে তিনটে কথা জিজ্ঞেস করবো, একটা ম্যাটারনাল সাইড, একটা প্যাটারনাল সাইড, আর একটা মানুষটি নিজে, এই তিনটে সাইড আমি বিবেচনা করে ঠিক করব। আমি দেখুন, একে বলা হয় 1 নম্বর। এই সব থেকে যে স্ট্রং ওয়াল তৈরি করেছে বাইরে, এ 1, এ 2, ইনি 3, 4, 5, 6। আমাদের করণীয় হলো আমরা একটা মানুষকে খুঁজবো। এই যে মানুষটি আমি পেলাম, কারণ আমরা সবাই সব মায়ের নিয়ে বসে আছি, কেমন আমাদের সোরা আছে, টিউবারকুলার আছে, পোস্ট অফিস সিনড্রোম আছে, পোস্ট ট্রমা সিনড্রোম আছে, সব আছে। কিন্তু আমার ডিউটি হলো দাদা কি ঘুমিয়ে যাচ্ছে না কি, আমি তো বুঝতে পারছি না। আপনার ঘুম পাচ্ছে কি জানি, আপনি চোখ বন্ধ তো আমি বুঝতে পারছি না। তো এই যে 1 নম্বরে যাবে, আমি তাকে 1 নম্বরটা কনসিডার করবো। কিন্তু যখন এই সোনালাই গেছে 1 নম্বরে, তখন আমি একে কনসিডার করবো। মানে 6কে আমি গুরুত্ব পরে নেবো, 1কে গুরুত্ব আগে নেবো। এবার 1কে গুরুত্ব দেওয়ার পরে আমার এমন হতে পারে কেস হিস্ট্রি, এবং 3টা প্রকট হয়ে গেছে, টিউবারকুলার ডায়াবেটিস, এ চলে গেছে 1 নম্বরে। আজকে একটু হসপিটাল আলোচনা হোক, আজকে সিস্টেমেটিক ওয়েতে হবে, কারণ 2 দিন সময় মাত্র, কিছুই বলা যাবে না, শেষ করা যাবে না। তো খুদা তো জানুক, আপনি খুঁজে নেবেন। তো কি হলো না, আপনি আজকে ওষুধ দিলেন, তো আপনি তো বললেন ওষুধ কাজ হবে, হয়েছিল, ওই এখন তো কাজ হচ্ছে না। তো কাজ হচ্ছে না, আপনাকে যে বলেছিলাম আমি, একটা কেস যখনই আসবে আপনি 6টা সাইকেল হিসাব করুন, ওর মধ্যে কোন সাইকেলের কি কি পেলেন। বাবুর একটা কেস এসেছে, কিছু বললাম, একটা কমপ্লিকেট কেস। উনি বললেন আমার বাবাকেও ভুগতে দেখি ছোটবেলা থেকে, আমার মাকেও ভুগতে দেখি ছোটবেলা। আমরা অনেকগুলো ভাই বোন, কারোর তো আমার লেখাপড়ায় মাথা ছিল না, আমারও ছিল না। আমি লেখাপড়া মাথা থাকলে আমি করতাম না, ফাঁকিবাজ। তো ফাঁকিবাজ, তারপর একসময় দেখলাম বন্ধুরা পাশ করে বেরিয়ে যাচ্ছে, আমার নিজের মধ্যে একটা ঘৃণা হল, ওরা পাচ্ছে আমি কেন পারবো না, আমিও দেখিয়ে দেবো। এই জেদের বসে না, তারপরে তো আমি এম পাস করে বিসিএস পরীক্ষায় বসেছি, তারপরে দিয়েছি। এখন আমি বিসিএস অফিসার, আমি অভিযোগ উপস্থিত। কিন্তু আমি আপনার কাছে এসেছি, আমাকে তো অনেক বেশি মাথার ব্রেনের কাজ করতে হয়। এই ব্রেনের কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে, জানেন। আমি রেগে যাচ্ছি হয়তো, আমি বুঝছি এটা ভুল, ঠিক নয়। আমাকে পাবলিকের সার্ভিস, আমি জনগণের আমি সেবক, আর আমি জনগণের প্রতি খারাপ ব্যবহার করছি। বলুন কি উপায় আছে? এটা রাস্তা নয়, আমি ভুল করছি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি কি করবো? মানুষকে একটা কথা বলেন। মানুষ আরো বললেন যে দেখুন, আমি জিজ্ঞেস করা হল, লেখা আছে আপনি ছোটবেলায় বকা খেতেন কেন বলুন তো? বকা অনেক কারণে খেতাম, বুঝলেন, আমি বদমাস ছিলাম, তবে বেশি বকা খেতাম। আমরা খুব বড় লোক নই, মোটামুটি অবস্থা আমাদের, খাওয়া যুক্ত। বাড়িতে কোনো ভিখারি এলে মা বলতে হবে না, আমি পকেটে করে লুকিয়ে চাল আর আলু নিয়ে চলে যেতাম। মা বুঝতে পারতো আমি যাচ্ছি, আমাকে ডাকতো পিছন থেকে, আমি বললাম দাঁড়াও আসছি। মা বুঝতে পারতো আমি কোথায় গেছিলাম, আর পেটানি। আমাদের কি বেশি আছে, তুই কেন দিতে গেলি, আমাদের কে দিয়ে যায়। তারপর কি করতাম, মা বলতো, আমি শুনতাম। তারপর কোনো ভিখারি গেলে দেখতাম মা কোথায়, মা পুকুর কাটে গেছে, তুমি যাও, এখন যাও, ওদিকে যাও, দিদি বলতে বলতো তোমাকে। ওই কাজই আমি করতাম না। এখন ওই কাজই করি, তখন বহু গালাগালি করে, মাইনি বাবা এত টাকা, আর এই বাবা অভাব কেন আমাদের। আর লোক তো শুনেছি 2 নম্বরই আয় করো, তুমি পারো না। বললো ভাবছি করবো, জানেন, মাইনে পাই, যাই পাই তাই পাই, আমি পারি না মানুষের দুঃখ দেখলে থাকছে।
অভাব আমার আছে। দেখুন কেমন করে মানুষ গল্প করে। তো আমার পথটা আরেকটা পথ, এখানে ডাক্তার হলে ডাক্তার হতে পারবেন, আপনাকে গল্প করা শিখতে হবে। আর একটু ভালো করে বললে প্রেম করা শিখতে হবে। তার সঙ্গে মানুষের সঙ্গে গল্প করলে একটা মানুষ আপনাকে মনের কথা বলবে। আর বলুন কি আছে কি কান্নাকাটি চালুন, কথা বলুন। রুগী ভাবলো, রুগী ভাবেনি কিছু, রুগী শুধু এইটুকু বলতে চাইলো, ডাক্তার বলে আমার মনের কথা বুঝবে। আর ডাক্তার বললো সময় দেখছেন কত লোক লাইনে বসে আছে। আমি ডাক্তার নই, শুধু অক্ষরগুলো পেয়ে দেওয়া করতে হবে টাকা, পয়সা নেবো, শুনবো না। আর তাছাড়া আমার হোমিওপ্যাথি তো আছেই, পজিশন, লোকেশন, সেন্সেশন, মোডালিটি, কনকমিটেন্স, ডিজাইন, অ্যাভারশন, বাস খতম। কি ভালো লাগে, কি খারাপ লাগে, বাস কাজ শেষ। হোমিওপ্যাথি বিজ্ঞান কিন্তু এভাবে মানুষ থাকার বিজ্ঞান নয়, মানুষের বন্ধুত্ব করার বিজ্ঞান, একটা মানুষকে বদলে দেওয়ার বিজ্ঞান, একটা মানুষকে সুস্থ করার বিজ্ঞান, সমাজকে শান্তি দেওয়ার বিজ্ঞান। আমরা সেখানে ডাক্তারি করি, বলো কি খেতে ভালো লাগে, গুড ফর নাথিং, ইউজলেস, বোগাস। স্যার দেখে যাবেন বলে হ্যানিম্যান বলেছে, স্যার বিজ্ঞান অনেক দূরে গিয়ে এসছে, হ্যানিম্যানকে শ্রদ্ধা করি। আমি তো বলেছি প্রথম দিনই এই সব কথা বলে রয়েছে। হ্যানিম্যান সাহেবের 143 খণ্ড 1 এই কথা সেখানে লেখা আছে। আমরা প্রজন্মের পর প্রজন্ম সুস্থ হয়েছি, এই কথা প্রথম পৃথিবীকে বলেছিলেন হ্যানিম্যান স্বয়ং। সেই কথাকে উনি অর্গানও লিখলেন 81, সেই কথাকে উপলক্ষ করে আবার লিখলেন প্রেম সাহেব সোরা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2। এগুলো দেখুন, দেখতে পাবেন আমার এই সব কথার প্রতিধ্বনি ঋষিদের কথা থেকে একটাও আমার কথা নয়। আমার অত বড় জ্ঞান হয়নি, ঋষিদেরকে আমি ভায়োলেট করে দেখেছি, কিন্তু কথাটার মানেটা বুঝতে একটু অসুবিধা হয়েছিল বলে আমার মনে হয় মানেটা একটু ভালো করে ভাবা দরকার ছিল। আমি লিখেছি কোন কথাকে গুরুত্ব দিতে হবে, কোন মানেটা দিতে হবে। ভাবুন লেখা ছিল রোমান ভাষায়, আমি বাংলায় লিখেছি। আদারওয়াইজ আমি শুধুমাত্র টুকলি করেছি আর অনুবাদ করেছি, আদারওয়াইজ আমার কোনো ভূমিকা নেই। দেখুন উনি কি বললেন, উনি যা বললেন তাতে বোঝা গেল ওনার মধ্যে সিমেটিক মাইজম ছিল। আরো বললাম টিউবারকুলার ডায়াথিসিস মানে কসমোপলিটান নেচার, কসমোপলিটান নেচার নিয়ে আমি এই ম্যাগাজিনে ডিটেইলস লিখেছি, আমার অন্য জায়গাও লিখেছি। কসমোপলিটান নেচার কাদের, টিউবারকুলার ডায়াথিসিস। কোন কোন ড্রাগ আছে, অনেক ড্রাগ আছে, তার মধ্যে আমি নিয়েছি 3 জনকে, টিউবারকুলার নাম, ব্যাসিলাস নাম, ড্রাসেরা। এই 3 জনের ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আমি লিখে আমি প্রসঙ্গে আরেকবার সময় পাবো কিনা জানি না, আমি আরেকটু করি। তবে একটা মানুষের গল্প করে আমি সিপিলিনাম পেলাম, টিউবারকুলার ডায়াথিসিস ড্রাগের যাও একটা কিছু হবে। এরপর লোকটা বলতে লাগলো, আচ্ছা বলুন না আর কিছু, আপনার কত বন্ধু ছিল? ডাক্তারবাবু বন্ধুত্ব আমি করি না। কেন? মানুষের আলোচনা বেঈমান, আমি বন্ধুত্ব করি না, আমি কাউকে মনের কথা বলি না। ওই তো মা বলতো কোথায় গেছিস রে, কেন দিলি তুই, কিছু বলতো জানি বলে কিছু হবে না। তো বন্ধু কয়জন ছিল? একজন। কেন? বন্ধুরা তো বেঈমান। কেন? কিসের বন্ধুত্ব? কোনো বন্ধুত্ব নেই। দেখুন ও আর একটা কথা বলতো, আরেকটা জায়গায় কথা বলতো, ও কাউকে বিশ্বাস করে। তাহলে আমাদের একটা মানুষের মধ্যে কত কিছু, তার বৈশিষ্ট্য নিজেকে জিজ্ঞেস করুন। আপনি যখন আমার লেখাগুলি পড়বেন দেখবেন আপনার মধ্যে সব ড্রাগ আছে, কিন্তু আপনাকে খুঁজতে হবে 1 নম্বরে কে। 1 নম্বর খাওয়ার পর আপনার যে পরিবর্তন হলো, এবার 2 একে গেল, বা 3 2 গেল, 3 1 গেল কিনা, বা 6 1 গেল কিনা, সব একটা কাহিনী শুনুন। আমার একটা ছাত্র সব কিছু মিলে সোজা হয়েছে, ওরা কবে কি পড়ে খেয়েছে আমি জানি না। আমাকে বললো স্যার আমি তুজা খেয়ে ভালো আছি। কবে খেয়েছি? সিএম। তো ভালো, আবার বলছিস কেন? বলো না, সব সমস্যা গেলেও একটা সমস্যা কিছুতেই যাচ্ছে না। কি সেটা? গোড়ালি ব্যথা। ভালো হেরিংস ল অফ পিওর সাপোর্ট করে তোর সব কষ্টগুলো নিচেই গেছে। বলছিস কেন? না স্যার আমার হাঁটতে কষ্ট হচ্ছে। আর সব গেলে গেল না কেন? যদিও আদ্যপন তোর কথা মেনে নি যে ও সোজাই, তাহলে কাজ করেনি কেন? ল্যাক অফ ভাইটাল রিয়াকশন। কে বলেছেন, কোথায় বলেছেন? বলেছেন উদ্ধৃতি দিয়েছেন মার্গারেট সাইলার। কোন চ্যাপ্টারে? সোরা চ্যাপ্টারে। আমি তাই সরিনামকে লিখেছি কতগুলো হেডিংস, একটি হলো ল্যাক অফ ভাইটাল রিয়াকশন। ঠিক আছে, তোর যখন মনে হচ্ছে তুই সোজাই, তো ঠিক আছে তুই ইয়ে কর। কাজ যখন করলো না, তুই এক ডোজ সরিনাম তোমার লিখে জলে মিশিয়ে কাল খাস,
তারপর ওর ব্যথা ছিল না, কথার মানে কি শরীরাম কিছু করেনি, কিন্তু শুধু উস্কে দিয়েছে যে প্রসেস, যে ভালো হওয়ার যে প্রসেসটা থমকে গেছিল, ল্যাক অফ ভাইটাল রিঅ্যাকশন হয়েছিল, সেই ল্যাক অফ ভাইটাল রিঅ্যাকশনকে ও স্টিমুলেট করেছে। সাফিসিয়েন্ট ভাইটাল রিঅ্যাকশন এসে যাওয়ার ফলে ওই সোজাই কাজ করেছে, এ শুধু শরীরাম গিয়ে একটু হাওয়া দিয়েছে। তো ল্যাক অফ, এখানে শরীরামের কি সিম্পটম ছিল? কিছু সিম্পটম ছিল না, শুধু ল্যাক অফ ভাইটাল রিঅ্যাকশনকে রেকটিফাই করেছে। এখানে ড্রাগ চেঞ্জ হয়েছে, এটা বলা যাবে? সব ঠিক ছিল, সোজাই করেছে, কিন্তু কেন রুখে গেল, কেন একটা জায়গায় আটকে গেল? তার জবাব একটাই, জবাবটা হলো ভাইটাল রিঅ্যাকশনের। সে কাজটি কে করে দিল? শরীরাম। শরীরামের প্রসঙ্গ যখন উঠলই, ওকে নিয়ে আর একটু ভাবা যায়। কি সবার বসার জায়গা হবে না? কামাল সাহেব, কামাল সাহেব, স্যার বসার স্পেসের অভাব হলো। ঠিক আছে, যদি আমি দাঁড়িয়ে আছি, আপনারাও দাঁড়িয়ে আছেন, তা আমার কষ্ট হচ্ছে না। শরীরামের কথা উঠে এলো। আপনারা যদি শরীরাম পড়েন বিভিন্ন বই থেকে, তিনটি কথার প্রতিধ্বনি বারবার শুনতে পাবেন বিভিন্ন ভাষায়। একটি নাম্বার 1 কথা, মোস্ট চিলি পেশেন্ট। নাম্বার 2 হচ্ছে ঘামে দুর্গন্ধ। নাম্বার 3 ওয়াশিং এ অ্যাভারশন, মানে নোংরা। কিন্তু আপনারা যে শরীরাম আমার লেখাতে পড়বেন, তিনটের একটাও নেই। উপরওয়ালা আমাকে দিয়ে প্রচুর উল্টোপাল্টা কাজ করিয়েছে, বুঝলেন? ও করেছে, আমি লিখেছি। আমার কোনো দায় নেই, সেজনের কাছে পৌঁছে দিলাম, আমার দলগুলো তার কাছে পৌঁছে দিলাম। শুনুন তাহলে, শরীরাম সম্পর্কে ঋষি কেন্ট এক লাইন লিখেছিলেন, বেচারা। ওই লাইনটা উনি হোমিওপ্যাথি কি বলতে জানেন? আপনারা হোমিওপ্যাথি পাগল, কোথায় লেখা আছে? 23 নম্বর পেজে লেখা আছে। ইনসেন্ট বলে গালাগালি করেছে। হয়তো এই জন্য উনি বুঝেছিলেন, আমাদেরকে বুঝতে দেন। একদম এই কথায় গালাগালি করেছেন, আপনার হোমিওপ্যাথি পাগল, তাই তো ডিএনএ উঠিয়ে দিয়ে চলে গেলেন। উনি জানতেন আমার মতো হোমিওপ্যাথি জন্মাবে না, যা আবার জন্মাবে সব পাগল। ছাড়ো, ডিএনএ দরকার না, ওরা একবারে মেরে দিবে, তাহলে দরকার নেই, উঠিয়ে দাও, চলো না। কেন্ট সাহেব একটা জায়গায় একটা কথা লিখলেন, চ্যাপ্টার শরীরাম, ম্যাথমেটিক্যাল লেকচার, 10th লেকচার, লিখলেন একটা লাইন। সেই লাইনটা আমার লেখার মধ্যে রয়েছে পুরোপুরি অবিকল বাংলা। মানে ব্যবসা ভালোই চলছে, তবু কেন যেন অজানা কারণে মনে হয় যদি ব্যবসা মার খায় তখন কি করবো? আরে ভাই, ভালো চলছে আবার না মার খায়, আরে আজ চলছে কাল চলবে, তাকে গ্যারান্টি কি আছে? সত্যি তো সবাই এই কথাটা মানে না। কেউ মানে, যে মানে তাকে শরীরাম দিতে হবে। ও মা, তাহলে শুধু এই ব্যবসা নিয়ে আজকে থাকবো, আমার ওর সব করেই যাবে, সরি গলে যাবে না। ওই কথার মানে হলো ক্যাওটিক। এই ক্যাওটিক ব্যাপারটা শিশুর জন্যই বলে দেয়, আমি ক্যাওটিক হয়ে পৃথিবীতে এসেছি, ওষুধ দাও। ডাক্তারবাবু বেচারা বইতে লেখা পাইনি, বুঝবে না কি করে বুঝিয়েছিল ক্যাওটিক। ও বুঝিয়েছিল মাকে, আমি জিজ্ঞেস, আচ্ছা আপনার বাচ্চা বলুন, ও আপনাকে কিরকম বিরক্ত করেছে পেটে থেকে, পেট থেকে বাইরে এসে? আচ্ছা, ও পেটে থেকে বিরক্ত করেছে, আমি খেতে পারতাম না, আর যার পর অশান্তি, শারীরিক, চলতে পারতাম না, দুর্বল, না খেয়ে খেয়ে। তারপর ও তো বাইরে বেরিয়ে গেল, তারপর আরো জ্বালানো শুরু করলো, তখন আবার ও বাইরে আসতে আমি খেতে পারতাম, ঘুমও হতো, ও পেটে থাকতে ঘুমোতো না। এখন কি ও ঘুমোতে দেয় না? মানে ধরুন তো সংসারী মানুষ আমরা, সারাদিন কত কাজ, সন্ধ্যার পরে শরীরটা এলিয়ে আসে, ঘুমাবো। আর এই সারাদিন ও ঘুমিয়েছে, আমি কাজ করেছি, ও ঘুমিয়েছে, সেদিক দিয়ে ভালো আমার কাজ করতে দিত। আর যখন আমি একটু ঘুমাবো, তখন জেগে উঠতো। কি উল্টো পাল্টা? এটা হলো উল্টো পাল্টা, মানে দিনে ঘুমোয়, রাতে। ওই লোকটি কি বললো? আরে ভাই, ব্যবসা এখন ভালো চলছে, কাল ভালো চলবে, এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আমি এখন ঘুমাবো না, রাতে যদি ঘুম না আসে, তাই তো আমি এখন ঘুমিয়ে নিচ্ছি। ও তো বুঝতে পারে না, আপনাকে বুঝতে হবে ও কেন দিনে ঘুমায় রাতে জেগে থাকে। ও
ও ভাবে কারণ এই ঘুমনা আছে এখন ঘুমিয়েনি, এবারে ঘুমালে তো ঘুমো চুপচাপ থাকে, তা তো নয়, মাকে জ্বালিয়ে দিল। অথবা বললো আমাকে কোলে নিয়ে বসে থাকো, কি কোলে বসে থাকো মানে কোলে নিয়ে যদি না বসে থাকো আমি ঘুমাবো না কিন্তু। বেচারা মা তার মুখে বলেনি, বুঝিয়ে দিয়েছে, কোলে নিলে বাচ্চা চুপ করে, তার মানে কি তুমি কোলে নিয়ে ঘুমো? আর কোলে নিয়ে ঘুমানো যায়? আমি জানি না, আমাকে কোলে নাও, পরে তুমি ঘুমো কিনা ঘুমাও আমি জানি না। কি অবস্থা বেচারা, ও কোলে উঠলে চুপ, কান্না। মা বাবা এবার বোধহয় ঘুমিয়েছে, দুটো পায়ে শুয়েছিল, পা দুটো ফাঁকা করে দিল যেন বিছনায়, যেই না বিছনায় গেল আবার কেঁদে উঠলো। আরে কি শয়তান বললো, শোনো, কোনো ভাষা দিয়ে বললো, আমিও সব জানি না, আমাকে রাতে ঘুম পাড়াতে গেলে তোমাকে আমাকে বলে নিয়ে থাকতে হবে, এটা কোনো কথা হলো? বলে আমি তো বলেছিলাম আমি ক্যাওটিক। ক্যাওটিক মানে হলো ও বোঝে না কিসে খুশি। ও কি করে, একবার মায়ের কোলে, একবার অন্যের কোলে, সেখান থেকে অন্যের কোলে, এই কি কি বদমাশ বাচ্চা, মানে ও বলতে চায় আর দুধ তোমার কোলে ভালো লাগছে না, গরম হয়ে গেছে, অন্য একজনের কোলে, তোমাকে ভালো লাগছে মানে আরেকজনের কোলে, আর বাড়াচ্ছে আরেকজন নিয়ে নিচ্ছে। তোমার কি বাচ্চাটা কি ভালো গো, সবার কোলে যায় না গো, ভালো না, ও ক্যাওটিক। ও খুঁজছে কোন কোলে বেশি আনন্দ আছে, কোন কোলে বেশি শান্তি আছে। দেখো তার প্রমাণ। আর একটু বড় হলো, বড় হলো পুতুল খেলে কি বল খেলে, যা খেলে বা গাড়ি দিয়ে খেলে। ও বলেছিল বাজারে গিয়ে আমাকে কিনে দাও, কিনে দেওয়া হয়েছে। পরে আবার কিছুদিন পরে বেড়ে গেছে, বলো কিনে দাও, বলো তোর আছে, ও থাকুক, ওরা পুরনো, তুমি আবার দাও। আরে তুই পাগল আছিস, এক খেলা দুবার, আমার যাই না, তুমি দাও, আমি যেতে দেবো। আবার কিনে দেওয়া হলো, বাড়িতে এক গাদা বল, এক গাদা মোটর গাড়ি, এক গাদা পুতুল। ও যখনই বাজারে তখনই কিনতে হবে। মানে ও বলতে চায় ওটা পুরনো হয়েছে, ওটা আর ভালো লাগে না। তুই দুইবার আবার বলবি ওটা পরটা পরে এখন তো ওটা দাও, আবার কেমন ঠিক যায় না, কোন খেলাটা ভালো। আর একটু বড় হলো, মোবাইল, বাবা বললো ছোট মানুষ মোবাইল করছে, এটা কিনে দিল, খেলা মোবাইল হাতে নিয়ে বুঝলো, বুঝলেন কি বললো, হ্যাঁ তুমি কি বোকা পেয়েছো, ওরা তো খেলা মোবাইল, ও তো ফোন আছে না। তো মা বুঝলো যে দিয়েছে, একটা সোসাইটি দিল কম দামি মোবাইল। স্কুল দিয়ে এসে বললো আমার বন্ধুদের দেখেছি, এটা কোনো বাজে মোবাইল, এটা কেউ নেয় না, না কোনো মোবাইল ফেলে দিলে ভেঙে গেল, আবার একটা বায়না। মানে এরা বায়না সর্বস্ব জীবন, মানে কেমন ঠিক তো, ও তো বুঝে না কিছু ভালো। এবার বড় হলো, একটা বান্ধবী আছে, তো বান্ধবী আছে ছোটবেলা থেকে কাছে একসঙ্গে পড়ে, ওকে আর ভালো লাগছে না, এবার অন্য কিছু বান্ধবী করছে। এই বান্ধবীগুলো কি হলো, ওর সঙ্গে কোথায় পেলে, ও দোস্ত তোর সঙ্গে ঘুরে মজা হয়। আরে মজা হয় না, সত্যি সত্যি বান্ধবী করে ফেললো, কিন্তু পরে দুজনই দেখে আরেকটা বান্ধবী। কি তুমি এর পাল্টে কি ব্যাপার তোমার, বললো পুরোনো জিনিস বেশি দিন ভালো লাগে না, পাল্টে যাচ্ছে। আর একটু বড় হলো, বাবা মা দেখলো সব বলো না, বিয়ে দিয়ে দিল। প্রথমে আপত্তি করেছিল, বিয়ে মানে ও দেখেছে বাবা মা তো একসঙ্গে থাকে, কত বছর হয়ে গেল, বললো না বিয়ে থা করবো না, বললো না হবে না, সব লোকে বাড়ি কথা বলছে, ওরা বলতে পারে না, দিল বিয়ে দিয়ে। বিয়ে দিলে তো দিল, ও তখনই প্ল্যান করে নিয়েছিল, আরে বিয়ে তো দেবে ঠিকই, বউ তো থাকবে, তাতে কি আসবে গেল, ওর করে চালিয়ে গেল, কত বান্ধবী কত কিছু, মানে বুঝে না কার কাছে আনন্দ আছে। এরপর আরো বড় হলো, অনেক বয়স হলো, মুরব্বী হলো, এরপর কি করছে না, যে ধর্মের সে ধর্ম তো পালন করছেই, কিন্তু ওর একটা কষ্ট আছে শারীরিক, তো যেমন করে বলেছে কাজ হয়নি, এবার অন্য কোনো পীর সাহেবের কাছে গেছে, অন্য কারো কাছে গেছে, সেখানে ঠিক করলাম আরেকজনের কাছে গেছে। আর এমনি করে আমি আমার লেখাতে লিখেছি, সোরা মেডিসিনের মানুষেরা জীবন দর্শন হলো, ওরা মনে করে, ওরা জানে না রোলিং স্টোন গ্যাদার নো মস, যে পদ্ধতি ক্রমাগত চলছে তাতে শ্যাওলা জমে না। আচ্ছা ভালো করে একটা কথা বলি, ডাক্তার বাবু কেমন ডাক্তার বাবু ভাবুন যশোরে চেম্বার করেছিল, ভালো লাগে না, রুগী মোটামুটি হচ্ছে না, কালীগঞ্জি করতে হবে, সেখানে কি করলো জমছে না, ভালো লড়াইলে করতে হবে, ভালো জমছে না, লোহা করা করতে হবে। আরে ভাই এরকম করে করলে তোমাকে রুগী আসবে কি করে, তুমি তো দেখতে পাবে নেই ডাক্তার, ওরা তো জমছে না, তুমি যেখানেই যাবে তো এরকমই হবে, তোমাকে বসতে হবে। এদের জীবন দর্শন হলো
নদীর ওপার এপার তলে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সকল সুখ আমার বিশ্বাস। ওখানে গেলে জমবে, আবার ওখানে চলে যায়। নদীর ওপার, ওই সেই একই কথা। এই হলো সোরা মেডিসিনের জীবন দর্শন। নদীর এপার, আপনি যদি সোরাকে এক কথায় শিখতে চান তাহলে এরা দুটো কথা মানে, এক হলো ও জানে না রোলিং স্টোন কেন নোমস, নাম্বার 1। নাম্বার 2 হলো ওরা জানে না, বিশ্বাস করে মনে প্রাণে নদীর এপার গায়ে ছাড়িয়ে নিঃশ্বাস, ওপারে সকল সুখ আমার বিশ্বাস। অ্যাকচুয়ালি সখীও কোনোদিন হতে পারে না, ততদিন হতে পারবে না যতদিন আপনি ওষুধ না দিচ্ছেন। ও হোক ডাক্তার, ভাই তোমার চেম্বারে আমি জমিয়ে দেবো যে তুমি আমার কাছে আসো, ঠিক আছে বেট বেট পাউডার দেওয়া, তুই যা চাইবি তাই দাও, চেক দাও। ব্যাংকের পর টাকা নেই, তাই চেক দিয়ে সই তুই যা খুশি বসিয়ে দিস ব্যাংকে 10 টাকা। তো সরিনাম এই সব কথা কিন্তু বইতে লেখা নেই গো, শুধু কেন সাহেব আমাকে ক্লু দিয়েছিলেন। কেন সাহেব আর হচ্ছে ক্লার্ক সাহেব, আমি বলেছি আমার লেখার মধ্যে পেয়ে যাবেন আপনারা, কোথায় লেখা আছে কি ব্যাপার সব পেয়ে যাবেন। কি বললে তুমি? ও ওটা হচ্ছে রোলিং স্টোন। রোলিং স্টোন যে পাথর চলছে আর চলছে, গেদার নো মস, যে স্টোন জমে থাকে তার মধ্যে শ্যাওলা জমে, যে তোমাকে তো চলছে শ্যাওলা জমে না। তোমাকে না লিখলেও চলবে, তুমি লেখার মধ্যে পেয়ে যাবে, শুধু মনে রাখো তুমি যদি চেম্বার বারবার পাল্টাতে থাকো, রুগী ভাববে কলার ডাক্তার আছে না পটু ঢিলা, আজকে পাবো কাল পাবো, তাহলে কি করবো? একদিন যাচ্ছিল বন্ধু বলতো ভাই ওখানে আসলাম ভালো ডাক্তার, আজ পাবি কাল পাবি। তাহলে সরিনামকে আমরা কেমন করে সহজে মনে রাখবো আমি বলেছি। সরিনামকে আমাকে শিখিয়েছে দুইজন গুরু, একজন ক্লার্ক ল্যাক অফ ভাইটাল রিঅ্যাকশন, আর একজন কেইন যিনি লিখলেন ব্যবসা আজ ভালো আছে কাল ভালো থাকবে, কাল তো আমি গরিব হয়ে যেতে পারি। এই দুটো আইডিয়াকে আমি কয়েক পেজ লিখে দিয়েছি। জন্মে কেমন থাকে, শৈশবে কেমন থাকে, কৈশোরে কেমন থাকে, যৌবনে কেমন থাকে, বার্ধক্যে পরিণত বয়সে কেমন থাকে, বার্ধক্যে কেমন থাকে। যখন পড়বেন তখন মনে হবে নিশ্চয়ই নতুন কিছু লাগবে। কিন্তু দুই ঋষি আমাকে দুটো কথা দিয়ে পথ দেখিয়েছিলেন, তারপরে আমি রচনা লিখেছি। আচ্ছা নামাজের সময় হয়ে গেছে না? তাহলে এখানে আপাতত বন্ধ রাখি। কি কর্তৃপক্ষ কি বলছে, কি মুরব্বীরা কি বলছেন, বন্ধ রাখি? বেশ, ধন্যবাদ। আপনারা আবার ঘুরে আসুন খাওয়া দাওয়া সেরে। আর তাদের কাছে ওটা একঘেয়েমি লাগবে, কিন্তু যারা নতুন তারা শুনুক, এই জন্য দরকার আছে। আমি কেন, কেউ জানে না পোস্ট অফিস সিনড্রোমের কথা, আমিও জানতাম না। সেজন যদি না জানো সুযোগ এনে দিত। এই মাসুদ সাহেব কোথায় আছে? আলো থেকে দেখতে পাই না। হ্যাঁ, জীবন রহমান মাসুদ বলে একজন বসে আছেন ওখানে, গল্পটা আর দেখাতে হবে না, বেশি দেখলে আমার নজর লাগবে। পা পা করে একটু একটু করে এগোচ্ছিলাম, দিশা পাচ্ছিলাম না আমি সত্যকে এস্টাবলিশ করবো কি করে। সেই মুহূর্তে উপরওয়ালা তার সঙ্গে দেখা করিয়ে দেয় কোনো এক সেমিনারে। সে তার একটা অভিজ্ঞতার কথা বলে, স্যার আমি কিন্তু জানি এই প্রসঙ্গে কথা। বললাম কি জানো বলো? বললো আমি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথের কাছে দেখাতে যেতাম, সেইখানে একজন বাবা আসতেন তার সন্তানকে নিয়ে, রোগ সারাতে নয়, তার মুখটা
কুকুরের মতো একটু লম্বা ছিল, বডি স্বাভাবিক মানুষের মতো কিন্তু মুখটা কুকুরের মতো লম্বা। তো সারাবেন কি করে? তো ওই অভিজ্ঞ একজন ডাক্তারবাবুর কাছে উনি দেখাতে আসতেন, উনিও সেখানে যেতেন। একদিন ডাক্তারবাবু সারেন্ডার করে বলেন, তোমার ছেলেকে আমি ভালো করতে পারলাম না, অন্য কোথাও যাও। এইটা শুনে গার্জিয়ান খুব হতাশ হন, কান্নাকাটি করে হাতে পায়ে ধরিয়ে বলেন, আমি আর কোথায় যাবো, সব জায়গা সেরেই তো এখানে এসেছি। উনি বললেন, তাহলে তুমি একদিন অমুক দিন আসো, একটা ডেট দেন যেদিন রুগী থাকবে না। যথারীতি ওই লোকটি তার ছেলেকে নিয়ে পৌঁছে যান। পৌঁছে যাওয়ার পর উনি জিজ্ঞাসা করেছেন কতগুলো প্রশ্ন, তার মধ্যে একটি ছিল, আপনাকে বা আপনার স্ত্রীকে কুকুরে কামড়েছে? উনি বললেন, না স্যার কামড়ায়নি। উনি বললেন, আপনার বাবাকে কামড়েছে, মাকে কামড়েছে? উনি বললেন, আমি যখন ছোট আমার বাবা মারা গেছে। উনি বললেন, আপনারা ক ভাই বোন? উনি বললেন, আমরা অনেকগুলো ভাই। আপনার বড়দা আপনাদের কত বড়? বলতে হবে 12-14 বছরের বড়। আপনি আমার বড়দাকে গিয়ে জিজ্ঞাসা করুন। উনি চলে এলেন ডাক্তারখানা থেকে, এসে বড়দাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো আমাদের বাবা মাকে কখনো কুকুরে কামড়েছিল কিনা? উনি বললেন, আমার বাবাকে কামড়েছিল, তখন আমার বাবা বিয়ে করেননি। দেখাতে এসেছে কিন্তু যাকে কুকুরে কামড়েছিল তার নাতিকে দেখাতে এসেছে, যার মুখটা কুকুরের মতো লম্বা। কিন্তু এই নাতিরা কিন্তু অনেকগুলো ভাই বোন, কিন্তু এই ছেলেটি কুকুরের মতো মুখ হয়েছে একটুখানি। উনি পরের দিন চলে গেলেন ডাক্তারবাবুর কাছে, গিয়ে বললেন, আমার বাবাকে কামড়েছিল, তখন আমার বাবার বিয়ে হয়নি। উনি 200 হাইড্রোভিনাম এক ডোজ দিয়ে বললেন, 3 মাস পরে আসুন। তখন মাসুদ রহমান সাহেব সেখানে ছিলেন। উনি আউট অফ কিউরিসিটি 3 মাস পরে ওখানে ওই দিনই পৌঁছে যান। যখন দেখলেন ছেলেটির মুখের কুকুরের মতো লম্বা আকৃতি নেই। উনি এই কাহিনীটা শুনেছিলেন, দেখেছিলেন। উনি সেদিন আমাকে শেয়ার করেন। আমি যখন গুটি গুটি পায়ে আগের থেকে এগোবার চেষ্টা করছিলাম, দিশা পাচ্ছিলাম না কি কেমন করে বিজ্ঞানটাকে এস্টাবলিশ করব। আমার কাছে একটা খবর ছিল, সে হলো কারো যদি ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস পাওয়া যায়, ওই ফ্যামিলি হিস্ট্রি টিউবারকুলোসিস ওর পরে পরবর্তী প্রজন্মগুলোতে জিন টেস্ট করলে টিউবারকুলার ব্যাসিলাসের জেনেটিক ম্যাটেরিয়ালস পাওয়া যায়। যাকে দিয়ে টেকনিশিয়ানরা বা প্যাথোলজিস্টরা বলেন, আপনার টিবি হয়েছিল? বলো না, কিন্তু আপনার রক্তে কিন্তু টিবি পাওয়া গেছে। অ্যাকচুয়ালি রক্তে তো নয়, জেনেটিক ম্যাটেরিয়ালে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো এই, যে একবার টিউবারকুলোসিস হলে তাকে যে বলা হয় ছেড়ে দিলাম, আপনি টেস্ট করুন, প্যাথোলজিক্যাল টেস্ট, চেস্ট এক্সরে করুন, আপনি ব্লাড টেস্ট করুন, আপনি স্পুটাম টেস্ট করুন, যাই করুন, ধরা পড়বে না। ধরা শুধু পড়বে জেনেটিক টেস্টে। তাহলে জিন বাহিত হয়ে আমরা কিছু রোগের জীবাণুকে ট্রান্সমিটেড হয়, আমরা সেগুলি অ্যাকোয়ার করি থ্রু বলছি মানে জেনারেশন আফটার জেনারেশন। আমার ওই ভাবনাটা জানা ছিল আগে থেকে। আমি তখন এই পোস্ট রেবিস সিনড্রোমকে, মানে আমার প্যাটার্নাল সাইড আর ম্যাটার্নাল সাইডে কাউকে যদি 3 পুরুষ 4 পুরুষ 5 পুরুষ 10 পুরুষ আগে কামড়ে থাকে, আমরা সেটা আমি আমার মতপথ দিয়ে সেইখানে পৌঁছতে পেরেছি। আমরা বুঝে যাব কোনো পুরুষে কামড়েছিল, জিজ্ঞাসা করলে জানতে পারবো না। কারণ 5ম পুরুষে যদি 5th জেনারেশনে কামড়ে থাকে, আজকে কোনো পেশেন্ট বলবে না কি কামড়েছিল। তুমি জানবো কি করে? সেই জানবো যেভাবে, তারই নাম পিআরএস, পোস্ট রেবিস সিনড্রোম। এই পোস্ট রেবিস সিনড্রোমকে কেমন আইডেন্টিফাই করতে হয়? তারাই পোস্ট রেবিস সিনড্রোমকে ক্যারি করছে যারা ছোটবেলা থেকে কোনো না কোনো সমস্যায় ভুগে চলেছে। হতে পারে কানে বুঝ ভুগে চলেছে, পুষ তো সেরে গেছে, সরি পুষ সারে না, ওভাবে যা সারা হয়েছে ওর অন্যদিকে ক্ষতি করা হয়েছে। আপনারা জানতে পারবেন পুষ সেরে যাওয়ার পরে ইত্যাদি ইত্যাদি হয়েছে। আর যদি সত্যি সত্যি ম্যানকে যিনি ওষুধ হয় থাকে, ও আপনার কাছে আসবে না। ওই রোগী আপনার কাছে এসেছে মানে হলো পুষ সেরেছে, অন্য জায়গা ধরেছে, তাই আপনার কাছে হয়েছে। ও যদি ভালো হতো আপনার কাছে আসতো না। তাহলে পোস্ট রেবিস সিনড্রোমকে আমরা আইডেন্টিফাই করতে পারি। আমি জিজ্ঞাসা করা হয়, আপনারা যখন এই শীত জাহিদ আছিস, এই শীটগুলিতে লেখা আছে কিভাবে বুঝতে হয় পোস্ট রেবিস সিনড্রোম কোন জেনারেশনে থেকে কিভাবে এসেছে।
জাহিদকে একটু ফোন করে ডেকে নিয়ে দেখি মাস্টার সাহেব। ওই স্যার ছেড়ে দেন, ও কোনো বাবু কি করছে এগুলোর ব্যাপারটা আজকেই ঠিকঠাক করে রাখবো। আপনারা কিভাবে টাকা দিয়ে নাম লেখাবেন, কার কোন পার দরকার, সবাই কিছু তো পেয়েই গেছেন। আপনারা যারা গোপালগঞ্জ অ্যাটেন্ড করেছিলেন তারা 3টে সেট পাবেন, আর যারা গোপালগঞ্জ অ্যাটেন্ড করেনি তারা সবগুলোই নেবেন, 96 পেজই নেবেন। গোপালগঞ্জ পর্যন্ত ছেলেরা কিছু পেয়েছিল, যারা গোপালগঞ্জ যায়নি তারা পুরোটাই নেবেন। কারণ একটা সিট বা কারণ প্রত্যেকের যোগ আছে। আপনি যদি একটা সিট এতগুলো পয়সা থাকো দরকার নেই, তুমি 1,000 দাও তো, তাহলে কিন্তু বলবেন এই সালা ধাপ্পাবাজ উল্টোপাল্টা লিখে গেছে। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগ আছে, ফলে এই 96 পেজ যেন আপনাদের কাছে থাকে, যেটুকু নেই সেইটুকুর জন্য ওকে নাম লেখাবেন আমার অমুক সেট দরকার। তো আমি বলে দেবো, ও তখন বলবে আপনার যে পার সিট এত করে ফেলে আপনি 100 টাকা জমা দিয়ে নাম লেখান, এবং পাশে লিখতে হবে আপনি কোন কোন সিট চান, গোপালগঞ্জের আগের সিট চান না গোপালগঞ্জের পরের সিট চান। তো বলছিলাম পোস্ট অফিস সিনড্রোমের কথা। এই পোস্ট অফিস তাই তো বলছিলাম বোধহয়। তো পোস্ট অফিস সিনড্রোম আমরা জেনে যাব এই যখনই আমরা ফ্যামিলি হিস্ট্রি জানতে চাইব। কি প্রশ্ন করে জানতে হবে লেখা আছে, আপনার বাবা যখন মারা গেলেন তখন কত বড়, মা যখন মারা গেলেন কত বড়, ইত্যাদি ইত্যাদি জবাব দেবেন। আচ্ছা ঠিক আছে, আপনি এবার বলুন, আপনি যখন বুঝেছিলেন এটা আমার বাবা এটা আমার মা, ধরে নিলাম 5 বছর বয়স, আপনি 5 বছর বয়সে বাবা বা মাকে কি অসুখে ভুগতে দেখেছেন? কেউ হয়তো বললো শ্বাসকষ্ট ছিল, কেউ হয়তো বললো কিছু মানসিক সমস্যা ছিল, কেউ হয়তো বললো গিট ব্যথা ছিল, ইত্যাদি ইত্যাদি। তো যেগুলি দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে, একমাত্র দেখুন কেন সাহেব, হ্যানিম্যান সাহেব বলেছিলেন সোরা একমাত্র মায়াজম যে মাল্টিভ্যারিয়াস ডিজিজকে তৈরি করতে পারে। উইথ ডিউ রেসপেক্ট টু স্যার, আমি বলবো স্যার সোরা শরীর মায়াজমের তো প্রধান ভূমিকা, কারণ সোরা না জেগে উঠলে পোস্ট অফিস সিনড্রোমও অ্যাক্টিভ হয় না। যে মানুষটি ছোটবেলা থেকে ভুগছে, ভাবুন আমার শ্বাসকষ্ট ছোটবেলা থেকে, আমার ছেলে আপনাকে এসে বললো আমি আমার বাবাকে দেখি ছোটবেলা থেকে শ্বাসকষ্ট ভুগে। শ্বাসকষ্ট থাকতে পারে, কিন্তু ছোটবেলা থেকে কেন ভুগবে? না না আমার বাবা তো এই তো মরবার 5 বছর আগে হয়েছে, এটা পড়ে না, কিন্তু ছোটবেলা থেকেই দেখছে বাবা শ্বাসকষ্ট ভুগছে। এর পিছনে কিন্তু দায়ী যে সে হচ্ছে পোস্ট অফিস সিনড্রোম। এই পোস্ট অফিস সিনড্রোম ডমিনেন্ট হবে রিসেসিভ অবস্থা থেকে যদি সোরা ডমিনেন্ট থাকে। সোরা রিসেসিভ থাকলে কিন্তু পোস্ট অফিস সিনড্রোম ডমিনেন্ট হতে পারে না, প্রকট হতে পারে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই স্যাররা যদিও বলেছিলেন সোরাই কাজ করেছে, তো প্রকার অন্তর তাই দাঁড়ালো সোরা রিসেসিভ ছিল, পোস্ট অফিসও রিসেসিভ ছিল, বাকিরাও রিসেসিভ ছিল। সোরা যখন জেগে উঠলো তখন পোস্ট অফিস সিনড্রোম, বাকিরা জেগে উঠলো, কিন্তু এই বাকিদের মধ্যে সব থেকে ক্ষমতাশালী যে তিনি হলেন পোস্ট অফিস সিনড্রোম। এত বড় ক্ষমতা, আর বাকি অ্যাডভান্স ফ্যাক্টরগুলি, বাকি যে 5টা সোনাকে বাদ দিলে বাকি যে 5টা থাকে, এই 5টার মধ্যে সব থেকে ভয়ঙ্কর, সব থেকে খতরনাক, সব থেকে বিপজ্জনক যেটি, সেটি পোস্ট অফিস সিনড্রোম। এইবার পোস্ট অফিস সিনড্রোম বুঝায় কি করে, কখন থেকে বোঝা যায় এই বাচ্চা পোস্ট অফিস সিনড্রোম নিয়ে জন্মেছে? আপনারা আমার লেখা থেকে বুঝবেন ইম্পর্টেন্স অফ আর্লি লাইফ। কেস থেকে আর্লি লাইফের ইম্পর্টেন্সটা কি, আর্লি লাইফ কাকে বলা হয়েছে? আমি আমার ভাষায় লিখেছি আর্লি লাইফ মানে হলো মায়ের প্রেগন্যান্সি পিরিয়ড প্লাস 12 বছর। ঠিক আছে স্যার, তো ভালো কিছু পাওয়া যাচ্ছে না, আমার বয়স হয়ে গেছে, বলতে পারছে না। কত বয়সের বললো না, 15 বছরটা বলেছে। দেখুন যত আপনি 15, 20, 25-এ যাবেন এই সিমটম, এই কথাগুলির গুরুত্ব কমতে থাকবে। আর যত আপনি এদিকে আসবেন 12, 11, 10, 9, 8, 7, 5, 3, 2, 1 আরো যখন গভীরে যাবেন, যদি পান ভাগ্যক্রমে মায়ের পেট, মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায়, বা যাদের মায়েরা বেঁচে আছেন, স্ট্রোকে সিরিয়াসলি চলে যায়নি, তাদের কাছ থেকে পাওয়া যায়। তো আমি একটা কাহিনী বলছি আপনাকে। কাহিনীটা হচ্ছে এইরকম, ব্রেন টিউমার আছে। টিউমারটা এমন জায়গায় যে যেখান থেকে এই ব্রেনের ফ্লুইডগুলি স্পাইনাল কর্ড দিয়ে নেমে যায়, ওইখানে গ্রোথ হয়ে ওই জায়গাটাকে আটকে দিয়েছে। ফলে কি যে হাইড্রোকেফালাস হয়েছে। হাইড্রোকেফালাস মানে হচ্ছে হাইড্রো মানে জল, কেফালাস মানে কেফালান
মানে ব্রেনের যে ক্যাভিটি কি বলবো আস্তরণ তার মধ্যে জল, এটা এক জিনিস। কিন্তু ওর ক্ষেত্রে আর্টিফিশিয়ালি হাইড্রোকেফালাস হয়েছে। আর্টিফিশিয়ালি কেন বললাম না, সব ঠিক আছে, ওর অ্যাকচুয়ালি হাইড্রোকেফালাস না, কিন্তু যেখান দিয়ে এখানকার ফ্লুইডগুলো ইয়ে দিয়ে নেমে যাওয়ার কথা স্পাইনাল কর্ড দিয়ে, নাব্বার রাস্তায় একটা টিউমার হয়ে আটকে দিয়েছে, ফলে সিমটমটা দেখা দিয়েছে হাইড্রোকেফালাসের। ডাক্তারবাবু ওরা পরীক্ষা করে দেখলেন যেহেতু ওই হচ্ছে হাইড্রোকেফালাস নয়, কিন্তু আর্টিফিশিয়ালি ওখানে টিউমার গ্রো করার জন্য ও ফ্লুইডটা বেরোতে পারছে না। তার জন্য প্রথমে একবার বাইপাস করা হলো, তারপর আবার জল জমলো, তারপর আবার করা হয়েছে। মানে ওর বাবার পয়সা ছিল তাই বেঁচে আছে, আদারওয়াইজ এতবার ব্রেন অপারেশন করে সরকার পক্ষে সম্ভব ছিল না। তো আমি তেমন কিছু পাইনি। এবার শুনুন কাহানি। ওর বাবা বলছে স্যার, ও ক্লাস করতে আসে, উনি একজন ডাক্তারবাবু, বলো স্যার আমি ওর ব্যাপারে একটা কথা বলতে চাই। না, এ বলেনি, স্ত্রী বলেছিল স্যার আমি তো মরেই যাচ্ছিলাম। কবে? যখন এই প্রথম সন্তান আমার পেটে। কেন, কি হয়েছিল? 106 উঠে গেছিল জ্বর। ডাক্তারবাবুরা বলতে পারেননি আমার পেটের সন্তান এবং আমি দুইজনই বাঁচবো কিনা, না একজনও বাঁচবো। তাহলে বাচ্চাটি মারা গেছিল, কিন্তু বেঁচে আছে। এই আমার একটা কথা ডিকটার্ন এখানে কিছু লেখা আছে, দেখবেন, নো হরিবেল, নো হাইড্রোফোবিয়া। হরিবেল মানে ভয়ঙ্কর। তাহলে ওই বাচ্চাটি যখন মায়ের পেটে 6 মাস, তখন বাচ্চাটি মরে যাওয়ার কথা হয়েছিল। যেহেতু মরে যাওয়ার কথা হয়েছিল, সেহেতু প্যাথোলজিটা হরিবেল প্যাথোলজি, মানে ভয়ঙ্কর প্যাথোলজি। তা হরিবেল প্যাথোলজির জন্য উপরওয়ালা একটাই ওষুধ রেখেছেন, সেটা হাইড্রোফোবিয়া। আমি সকালে একটা কথা বলেছিলাম, পেটের বাচ্চা প্রথমটা আর্জেন্ট পাশে শেষ হয়ে গেছে, এরও যাওয়ার কথা ছিল, কিন্তু ওষুধ খেয়ে রাখা হয়েছে, কারণ এরও মারবার কথা ছিল, এও ভয়ঙ্কর, হাইড্রোফোবিয়া। আমি প্যানক্রিয়াটাইটিসের কথা বলেছিলাম। প্যানক্রিয়াটাইটিস এমনই একটা অবস্থা, ওরা যতবার ব্যথা ওঠে মৃত্যুর ঘর থেকে ফিরে আসে, মনে হয় বাঁচবে না। সেই জন্য যখন কোনো মানুষের প্যাথোলজি, কোনো মানুষের সাফারিং এমন হবে, অবশ্যই আর্লি লাইফে এমন হবে এ বাঁচবে না, ডাক্তার জবাব দিয়ে চলে গেছে, প্রতিবেশীরা বলতেই বাঁচবে না, তুমিও বাচ্চার আশা ত্যাগ করো। তাহলে আর একটা কাহিনী, সিডিএইচ, কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। আমি আজ সকালে প্রথমেই বলেছিলাম আমাদের জানতে হবে ম্যান আর ডিজিজকে, পেশেন্ট বাদ। কেন? একটি বাচ্চা সবে সময় মায়ের পেট থেকে বেরিয়েছে, বেরিয়েই মাঝে মধ্যে নীল হয়ে যাচ্ছে। ডাক্তাররা বুঝলেন প্রবলেম আছে, কিন্তু যেখানে বাচ্চাটা ডেলিভারি হয়েছে সেখানকার ডাক্তাররা আইডিয়া করেছিলেন কিছু একটা খারাপ। বললেন ভাই আপনি কলকাতা নিয়ে যান, মানে ওরা হচ্ছে একটা রিমোট, মেদিনীপুর ডিস্ট্রিক্ট রিমোটে থাকে ওরা। তো ওরা সরাসরি, ওরা দেরি করেনি, অ্যাম্বুলেন্স ভাড়া করে অক্সিজেন নিয়ে চলে এসেছে। বিভিন্ন কলেজ ওকে পিং পং বলের মতো খেলছিল, বলছিল এখানে হবে না, ইনফ্রাস্ট্রাকচার নেই। প্লাস বাচ্চা তো জন্মেছি কয়েক ঘন্টা আগে গো, এখন এই বাচ্চার যাই হোক অপারেশন করা তো যাত্রার কাজ নয়, বলে সবাই এড়িয়ে যাচ্ছে। যখন নীলরতন সরকারে ওরাও এড়িয়ে যাচ্ছিল, কিন্তু একসময় ওদের অক্সিজেন ফুরিয়ে গেছে, বাচ্চা একদম নীল হয়ে গেছে, মানে এক্ষুনি মারা যাবে। তো ডাক্তারদের আমার দেশে ভয় আছে, আপনার দেশে আছে কিনা জানি না, যে রুগী মরে যায় ডাক্তারের দোষে মরুক আর যার দোষে মরুক, আগে ডাক্তার মারবে তারপর দেখা যাবে, আগে ফাল হালত পরে হালত। এই ভয়টা ওদের আছে, ফলে ওরা সঙ্গে সঙ্গে নিতে বাধ্য আছে, এখন তো মারা যাবে বাচ্চা। তো ভর্তি করে নিল, অপারেশন হয়ে গেল, কমপ্লিট অপারেশন। ডাক্তারবাবুরা পেশেন্ট পার্টিকে জানিয়ে দিল, শুনুন আমেরিকার মতো দেশে এই অপারেশন সাকসেসফুল হয় না, ফলে আপনারা খুব বেশি আশা করবেন না। অপারেশন হলো, এরপর প্রতিদিন গার্জিয়ানরা জিজ্ঞেস করে স্যার কি দেখছেন, বলেছি তো কোনো ভবিষ্যৎ নেই এর। এবার 2-1 দিন যেতে বলতে লাগলো, শুনুন এই বাচ্চা বাঁচবে না, আপনারা চলে যেতে পারেন বাচ্চাকে রেখে, ওরা গালায় ফেলে দেন। চলছে এমন সিডিএইচ, আমি বোধহয় বললাম, বোধহয় কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, মানে হলো এখানে ডায়াফ্রাম আছে, উপরে আছে হার্ট লাং, নিচে আছে পেটের সব। তো এইখানে একটা ইয়ে হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, সেখানে বেরিয়ে আসছে কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। তো অপারেশন করে ওটাই ঠিক করেছে, ওরা স্টিচ করে ঠিক করেছে, কিন্তু বলছে যে নিতে পারে না, পৃথিবীতে বাচ্চা বাঁচে না। আমেরিকা তো স্ট্যাটিস্টিক্স নেই, আপনার মন দিয়ে শুনবেন, আমেরিকা তো স্ট্যাটিস্টিক্স নেই, কিন্তু হাইড্রোফোবিয়ামের কাছে আছে। That is the idea, the God-gifted divine idea, the homeopathic science. কি হলো, এবারও বললো, একসময় ওরা ঠিক করলো বাচ্চাকে রেখে দিয়ে চলে গেল, মানে বাঁচবে না যখন ছেড়ে দাও। মাও কনভিন্স হয়ে গেল,
এতদিন পর্যন্ত মা কনভিন্সড হয়নি না আমার বাচ্চা বাঁচবে। এরপরে সবাই বলতে লাগলো, মাও কনভিন্সড হয়ে গেল, চলো চলে যাই। স্ত্রী স্বামীকে বলছে চলো চলে যাই, ও আর কিছু হবে না। তখন আমার একটা ছাত্রের সঙ্গে দেখা হলো, এই কেসটা আমার ম্যাগাজিনে বেরোবে এইবার, এবং কোন কোন হসপিটাল কে কি বলেছিল সব কথা, লুকাবার কোনো জায়গা নেই। কি হলো, আমার একটা ছাত্রের সঙ্গে ওই বাচ্চাটার বাবার দেখা হলো, বললো বাচ্চাটা মরেই যাচ্ছে রে, বন্ধু স্থানীয় এরকম কিছু হবে, বা ভাই স্থানীয় এরকম বললো, তুমি মরেই তো যাবে, তাহলে তুমি ওষুধটা নিয়ে যাও। তো সেই সময়টা চলছিল সিএম এর যুগ, হ্যাঁ। তো হাইড্রোমিয়াম সিএম দিয়েছে, কিন্তু বুদ্ধি করে দিয়েছে, যেহেতু ছোট বাচ্চা একটা 200ও দিয়ে দিয়েছে। তো ও বলেছিল তুমি সিএমটা মায়ের দুধের সঙ্গে দিও, তো দিয়েছে। দেওয়ার পরে কিছু অ্যাডভান্স এফেক্ট শুরু হয়ে গেছে। ডাক্তারবাবুরা বললো এই বাচ্চার হার্টের প্রবলেম আছে। ওটা তো ছিল হার্টের প্রবলেম, কিছু হবে না, হার্টটা একবার দেখতে হবে। তো বলা ছিল, যখনই এটা শুনেছে তখন ওরা ও বলে দিয়েছিল ওকে যে শোনো, যদি খারাপ কিছু হয় 200 খাইয়ে দিই। এবার এই কথা শুনেই হাইট 200 খাইয়ে দিয়েছে। দেওয়ার পরে দেখে ওরা মাঝে মধ্যে অক্সিজেন খুলতো, অক্সিজেন সারাক্ষণ চলতো, সারাক্ষণ জন্মার পর থেকে। তো ওরা কি করতো, মাঝে মধ্যে খুলে দিয়ে দেখতো নীল হয় কি হয় না। এদিনও রুটিনলি খুলেছে, তো দেখছে নীল হয়নি, ওরা অক্সিজেন দেয়নি, আউট অফ কিউরিওসিটি। দেখে না ঠিকই আছে, নীল হচ্ছে না। তারপরে ওকে কি করতো, ওর মাকে বলতো আপনি দুধ গেলে দিন, আমরা বিশেষ প্রসিডিওর মেনটেন করে ওকে খাওয়াবো। আর এদিন বললো আপনার বাচ্চাকে আপনার স্ত্রীর কাছে নিয়ে যান, নিয়ে গিয়ে দুধ দিতে বলুন তো কি হয়। বাচ্চা তো দুধ টেনে খেলো। 3 দিন ওরা অবজারভেশনে রেখে বাচ্চাকে ছেড়ে দিল। যে বাচ্চার মর্গে থাকার কথা ছিল এখন মায়ের পেটে খেলছে আর দুধ খাচ্ছে। ক্যান ইউ ইমাজিন? নোবডি ক্যান ইমাজিন, নো থেরাপিউটিক সিস্টেম ক্যান ইমাজিন, নো সিস্টেম। হোমিওপ্যাথির কথা গুলি মারো, কেউ স্বপ্নেও দেখে না। তো হাইড্রোফোবিনাম এমন একটা স্ট্যান্ডার্ড ড্রাগ, যে হাইড্রোফোবিনাম কি একটা তীব্র বিষ। আপনাদের হাইড্রোফোবিনাম সম্বন্ধে আমি একটু আইডিয়া দিই, হয়তো আপনারা জানেন, তবু বলি, সবাই জানবে না। যখন আমি প্যাথোলজি আমাদের পড়ানো হতো, বলা হয়েছিল হাইড্রোফোবিয়া, কুকুরে কামড়ালেই হাইড্রোফোবিয়া হয় না। কারণ সেই এক কথা, সোরা যদি পিডোমিনিয়ান না হয়, আমাকে যদি পাগলা কুকুর কামড়ে দেয় কিছু হবে না। কিন্তু আপনারা জেনে থাকবেন, কামড়েছিল ছোটবেলায়, মারা গেল বিয়ের দিন। কারণ এতদিন পর্যন্ত সোরা ছিল রিসেসিভ, তাই এই রেবিস ভাইরাস ছিল, চুপ করে রেবিস ভাইরাস ছিল। কিন্তু কি হলো, যেদিন বিয়ে করতে যাচ্ছে, যেভাবেই হোক এর আগে পর্যন্ত সোরা কোনোভাবে ডমিনেন্ট হয়ে জেগে উঠেছে। যেই দিন জেগে উঠেছে রেবিস ভাইরাস, সেদিন জেগে উঠেছে, ব্যাস মারা গেল। এও বলা আছে যে ও রেবিস ভাইরাসকে আটকানো যায় যদি আগে থেকে ভ্যাকসিন দেওয়া হয়। কিন্তু একবার যদি সিমটম ডেভেলপ করে, পৃথিবীর স্ট্যাটিস্টিক্সে কোথাও লেখা নেই ওই রোগী ফিরেছে। আরও শুনুন, এই রেবিস ভাইরাসে যারা মারা যায়, এরা সজ্ঞানে মারা যায়। এরা বুঝতে পারে আমি মারা যাচ্ছি। আমার কোনো অজানা কারণে আমি ডাক্তারি পড়তে যাওয়ার আগে থেকে এই রেবিস ভাইরাস নিয়ে একটা কিউরিওসিটি ছিল। যখন আমার আইডি হসপিটালে ডিউটি পড়লো ইন্টারনি পিরিয়ডে, আমি ম্যাডামদের সঙ্গে গিয়ে আমার নার্সদের সঙ্গে কথা বলতাম, দিদি একটু বলুন না গো কী করেন, কী করেছিলেন। তো দিদি আমাকে অনেক গল্প শুনেছিলেন, দুটো আমার মনে আছে আপনাকে বলা এই জন্যে, হাইড্রোফোবিনামকে বোঝবার জন্যে। বললেন আমাদের এখানে তো এইসবই ভর্তি হয়। তো এক দিদিমণি এখানেই ডাক্তারি করতেন, মানে উনি ওখানকার স্টাফ ছিলেন, ওনার বাড়ি আগরতলা, মানে ত্রিপুরা। তো উনি ওই ট্রান্সফার নিয়ে ত্রিপুরা চলে গেছেন। একদিন দেখেন ওই দিদিমণি এসেছে, সঙ্গে স্বামী। বললো আচ্ছা দিদি, আপনার বলছেন উনি সব জানেন, তবু জিজ্ঞেস করছেন, মনটা দুর্বল হয়ে গেছে। তো আচ্ছা দিদি, এখানে যারা ভর্তি হয় আর তো ফিরে যায় না, বলুন। এখন দিদি কি বলবে? দিদি বলছেন, নার্স দিদি বলছেন না না ফিরে যায়। আমি বললাম, তারপর দিদি কি করলেন? বললাম হাই ডোজের পার্গেটিভ দিয়ে দিলাম। পার্গেটিভ তো নয়, হ্যাঁ কি জানো, ঘুমের জন্য কি দেয়, সিডেটিভ। হাই ডোজের সিডেটিভ দিয়ে দিলাম, শুয়ে দিলাম। তারপর আমার যা করণীয় তাই করেছিলাম। করণীয় কি জানেন তো, এই মাথাটাকে বেঁধে দেওয়া হয় কর্ডের সঙ্গে, 4 হাত পাকে এরকম করে টেনে বেঁধে দেওয়া হয়। মানে ওনার একসময় জ্ঞান ফিরবে, জ্ঞান ফিরলে উনি যাতে ছটফট করে রক্ত বার করতে না পারে, কারণ এরা পাগলের মতো আচরণ করে রক্তারক্তি হয়ে যায়। তাই এমন করে বেঁধে রাখা হয় মানুষটি মরবে না, কিন্তু ছটফট করতে পারবে না। 4 হাত পা চারদিকে বেঁধে দেবে, মাথাটাকে কর্ডের সঙ্গে বেঁধে দেবে। একদিন
চিৎকার করতে করতে ঘুমিয়ে যাবে চিৎকারে। তো আরেকটা কাহিনী বলেছিলেন, ছোট্ট বাচ্চা, আমার খুব কষ্ট হয়, উনি বলছেন, ও বলেছিল দিদি আমার জন্য একটা পুতুল এনো। আমি পুতুল এনেছিলাম, আমি যখন পৌঁছেছিলাম তখন ঘুমিয়ে গেছে। এই ভাইরাস এমন একজনের ভাইরাস, ও একবার যে জেগে ওঠে আর সুযোগ দেয় না, কাউকে দেয় না। তাহলে বুঝে নিন, হাইড্রোফোবিক নাম তার জন্যে যেখানে সবাই হাত গুটিয়ে নিয়েছে। এ রুগী মরবে, তোমার বাচ্চা বাঁচবে না, সবাই বলছে। পেশেন্ট পার্টি আপনাকে বললো, স্যার কি করবেন, সবাই বলছে বাঁচবে না, আপনার আমি তো আছি, মানে হাইড্রোফোবিক নাম তো আছে, দা হাইড্রোফোবিক নাম। এই কাহিনী বলা এই জন্য কি আপনার হাইড্রোফোনকে নিয়ে ভাবুন, তাদের জন্য ভাবুন। জাহিদ স্যার, আজকে শোনো, এই সাত প্রকারকে লাঞ্চের পরে চলে যাবেন সবাই স্যার। তো সেটা কথা, তার থেকে বড় কথা হলো এই শীট তুমি যোগাযোগ করো তাদের সঙ্গে যারা গোপালগঞ্জ পর্যন্ত অ্যাটেন্ড করেছে। যারা গোপালগঞ্জ অ্যাটেন্ড করেছে ওরা তিনটে জিনিস পাবে, বলেছি কোনটা পাবে, কত পেয়ে যাবে। আর যারা গোপালগঞ্জ অ্যাটেন্ড করেনি তাহলে 96 পেজই তাদের জন্য হবে। তুমি 96 পার পেজ কত করে হয়, 96 পেজ দেবে, তারা কত টাকা দেবে, নাম লিখে কত টাকা দেবে। আর যারা গোপালগঞ্জ পর্যন্ত অ্যাটেন্ড করেছে তারা কোন শীট কটা নেবে, মানে আমি বলে দিচ্ছি কত পেজ হবে তাদের জন্য, এটা লিখবে, তারা তাদের দরকার টাকা দিয়ে নাম লিখিয়ে যাবে, তুমি তোমার ইয়েতে কাউন্টারে বসে থাকবে। এখন ওটা দিয়ে সময় নষ্ট করা যাবে না, কেমন? আচ্ছা, তাহলে আমি বলেছি আপনাকে যারা গোপালগঞ্জে অ্যাটেন্ড করেছেন, আমি চট করে দেখে নিই। হ্যাঁ, গোপালগঞ্জে সম্ভবত 28 পৃষ্ঠা ছিল, 28 পৃষ্ঠা ছিল মাইগুল। এই যে এই 28 পৃষ্ঠা বাদ দিয়ে 96 মাইনাস 28 কত হয় রে? জি 96 মাইনাস 28 68। পার পেজ কত? এখানে কি 2 টাকা। পার পেজ 2 টাকা।